আচ্ছা আচ্ছা ইটস ওকে ইটস ওকে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করেছি কারণ আজকে অনেক কঠিন আর অনেক বড় একটা চ্যাপ্টার আমরা কভার দিব। এর জন্য সবাই দ্রুত জয়েন করো। আমাকে কনসেন্ট্রেট করতে দেন আপনারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। যারা আছে তারা সবাই ক্লাস জয়েন করো দ্রুত। ওকে এই তো মানে হল পাইছি তো আমি কোনো এখন বলবো ইদার করে রুম দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সবাই দেখতে পারতেছো আজকে হচ্ছে সেকেন্ড পেপারের আমরা পঞ্চম অধ্যায় নিয়ে ক্লাস করছি। সেটা হচ্ছে পণ্য ও পণ্যের মূল্য। চ্যাপ্টারটা একটু টাফ লাগতে পারে তোমাদের জন্য, বাট এটাতে এরকম কোনো টাফ কিছুই না। আমরা এখানে পণ্য এই চ্যাপ্টারটাতে প্রথমে পণ্য নিয়ে কথা বলা হয়েছে, এরপরে পণ্যের মূল্য নিয়ে কথা বলা হয়েছে। আমরা পণ্য বিষয়টাতে বেশি ফোকাস দিব না, কারণ আমরা প্রথম পত্রে, সবাই মনে করো প্রথম পত্রে আমরা অলরেডি পণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে গিয়েছে। পণ্য কাকে বলে, পণ্যের প্রকার, পণ্যের বৈশিষ্ট্য, গুরুত্ব সবকিছু ওখানেই পড়া হয়ে গিয়েছে। তো এটাকে আমরা সেরকম রিপিট করব না, শুধু ওইখান থেকে এখানে একটু যদি ডিফারেন্ট কিছু থাকে তাকেই আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা তাহলে চলো আমরা এখানে শুরু করি। প্রথম, পণ্য ক্রেতা বা ভোক্তার প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম। তাহলে কি বলা যায়? প্রয়োজন এবং অভাব মেটানোর জন্য আমরা পণ্য ব্যবহার করে থাকি। পণ্য দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। পণ্য আমরা যেরকম দৃশ্যমান ও অদৃশ্যমান চিন্তা করি। আচ্ছা এখন কথা হচ্ছে আপু, অদৃশ্যমান হলে তো সেটাকে তো তাহলে আমরা বলতে পারি সেবা না। পণ্যের কিছু পণ্যের বৈশিষ্ট্য আছে যেগুলো কিনা অদৃশ্যমান হয় এবং তাকে আমরা পণ্য হিসেবে ভোগ করতে পারি। আচ্ছা এরপরে দেখো, পণ্যের বিনিময় মূল্য থাকবে। ক্রেতা ও ভোক্তা দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে পণ্য উপস্থাপিত হয় এবং পণ্য বস্তুগত, ধারণাগত, স্থানগত, ঘটনাগত হতে পারে। আচ্ছা এখন কোয়েশ্চেন ইজ, সবাই কিন্তু এই জিনিসটা ভুল করো না, ক্ষেত্র বিশেষে পণ্য অদৃশ্যমান হতে পারে। তাই এই জিনিসটাকে কখনো বাধ্যতা মনে করবা না যে পণ্য বাধ্যতামূলক অদৃশ্যমান হতে পারে। আমরা সবসময় জেনে এসেছি কি পণ্য দৃশ্যমান হয়, সেবা অদৃশ্যমান হয়, সবসময় এটাকেই প্রধান হিসেবে ধরবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কেন নিয়ে এসেছি, কারণ তোমাদের বইয়ে এটা দেওয়া আছে এবং ক্ষেত্র বিশেষে অদৃশ্যমান হতে পারে, সেটা কিন্তু বাধ্যতা নয়। আচ্ছা এরপরের টপিকটাতে যদি আমরা চলে যাই, পণ্যের স্তর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। সেটা হচ্ছে পণ্যের স্তর নিয়ে কাজ করা। আমরা যদি দেখি এখানে একটা সার্কেলের ভেতরে আমরা তিনটা স্তর দেখতে পাচ্ছি। কয়টা স্তর? তিনটা স্তর। একটা হচ্ছে বর্ধিত পণ্য, আরেকটা হচ্ছে প্রকৃত পণ্য, আরেকটা হচ্ছে মূল পণ্য। সবাই কি বুঝতে পারছো যে একটা বর্ধিত পণ্য, আরেকটা প্রকৃত পণ্য, আরেকটা হচ্ছে মূল পণ্য? তো মূল পণ্যের ভেতরে আসলে কি থাকে? মূল পণ্যের ভেতরে থাকে এই যে সার্কেলটা, এই পার্টটা, এটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। মানে ওই পণ্যটা আসলে কোন উদ্দেশ্যে বিক্রি করা হচ্ছে। যেরকম আমরা যদি একটা এসির কথা চিন্তা করি, তো এসির মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে তারা আমাদেরকে ঠান্ডা, মানে আমাদের গরমের সময় ঠান্ডার অনুভূতি দিবে। এটা হচ্ছে তার মৌলিক ক্রেতা ভ্যালু, একদম বেসিক তার মূল পণ্যটা। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমি আসি প্রকৃত পণ্য, তারপরে দ্বিতীয় স্তরটা হচ্ছে কি প্রকৃত পণ্য। তো প্রকৃত পণ্যের ভেতরে কি কি আসে দেখো,
বৈশিষ্ট্য, ডিজাইন, মোড়কীকরণ, মান স্তর, ব্র্যান্ড নেম। তারপরে আমরা প্রকৃত পণ্যের ক্ষেত্রে কি কি পাচ্ছি, দেখো কি কি আইটেম। বৈশিষ্ট্য, পণ্যের বৈশিষ্ট্য কি কি, যেমন আমরা এসি নিয়ে কথা বলছিলাম, তাহলে প্রত্যেকটা এসি কিন্তু তোমার একটা মৌলিক ক্রেতা ভ্যালু দেয়, সেটা হচ্ছে তারা আমাদের গরমের সময় ঠান্ডা অনুভূতি দেয় এবং আমাদের মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে। আচ্ছা, কিন্তু এটার পরে প্রকৃত যে পণ্যটা, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে প্রকৃত পণ্যটা কিভাবে ভিন্ন ভিন্ন হয়, তাদের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়। এক এক কোম্পানির এসি, ওয়ালটনের এসি একরকম হতে পারে, অন্য কোম্পানি সিঙ্গারের এসি একরকম হতে পারে, র্যাংসের এসি আরেক রকম হতে পারে। এই যে এই পণ্যগুলোর কিন্তু এসিতে ভিন্নতা থাকে, এই বৈশিষ্ট্য ভিন্নতা থাকে, ডিজাইনে ভিন্নতা থাকে, এদের মানে ভিন্নতা থাকে, এরপরে ব্র্যান্ডের নামে ভিন্নতা থাকে, মোড়ক মানে উপরের কভার, উপরের খোলসটাতেও ভিন্নতা থাকে। এই যে ভিন্নতাগুলো কিন্তু প্রকৃত পণ্যের ক্ষেত্রে আসে। কোন ক্ষেত্রে আসে? প্রকৃত পণ্যের ক্ষেত্রে। সবার উপরে আমরা যেই পণ্যের অংশটা পাচ্ছি সেটা হচ্ছে বর্ধিত পণ্য, মানে পণ্যের বর্ধিত অংশটা। পণ্যের বর্ধিত অংশ কোনগুলো আসবে? বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, সংস্থাপন, সরবরাহ ধারা। মানে তুমি পণ্যটা কিভাবে সরবরাহ করছো যাতে মানুষের জন্য এটা সুবিধা হচ্ছে। বিক্রির পর তুমি তাদেরকে কি কি সেবা দিতে পারছো, বিক্রয়োত্তর সেবা। ওয়ারেন্টি কতটুকু সময় পর্যন্ত দিচ্ছ এবং ওয়ারেন্টিতে তুমি কতটুকু সেবা প্রদান করবে। এবং সবার শেষে তুমি সংস্থাপন কিভাবে করছো। যেমন আমরা যদি এসির কথা বলে থাকি, এসি ক্রয় করার পরে কিন্তু অনেক কোম্পানি এসির ডেলিভারির দায়িত্বটা নেয়, যে তারা দোকান থেকে বাসা পর্যন্ত এসি ডেলিভারি দিবে। তারপরে সংস্থাপনের দায়িত্ব নেয়, মানে তারা লোকেরা এসে ওরাই এসি দেয়ালে ফিট করে দিয়ে যাবে, সংস্থাপনের দায়িত্ব নেয়। এরপরে তারা তোমাদের ওয়ারেন্টি কার্ড দেয়। এরপরে ওই বিক্রয়োত্তর সেবা, মানে তোমার যখনই কোনো সমস্যা হয় এসিতে, তুমি যদি কন্ট্যাক্ট করো তখনই কিন্তু কোম্পানি থেকে এসে লোকেরা সার্ভিসিং করিয়ে দিয়ে যায়। এই যে এই কাজগুলো হচ্ছে তোমার বর্ধিত পণ্য। সবাইকে পণ্যের তিনটা স্তর ক্লিয়ার? তিনটা স্তর কি? মূল পণ্য সবার ভেতরে, যেটা কিনা মৌলিক ক্রেতা ভ্যালু, মৌলিক কাজ পণ্যটির। এরপরে হচ্ছে প্রকৃত পণ্য, যেগুলো কিনা ভিন্ন ভিন্ন কোম্পানির পণ্যতে ডিফারেন্ট হতে পারে, ভিন্ন হতে পারে, বৈশিষ্ট্য, ডিজাইন, মান, এগুলো। আর সবার উপরে হচ্ছে বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য কি? তোমার পণ্যটাকে বিক্রি করার পর যে ধরনের কাজগুলো করা হয় সেগুলো হতে পারে বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, সরবরাহ করার নিয়ম, তারপরে সংস্থাপন করার কাজ। সবাইকে তিনটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে বলো, আমি তাহলে পরের পার্টে চলে যাব। রিয়াদ ওয়ালাইকুম আসসালাম, আফরিন ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি এগুলো বুঝতে পেরেছো? তোমরা কি ক্লিয়ার? কি ব্যাপার ম্যানেজমেন্টের রিয়াদ ভাইয়া, আপনি মার্কেটিং ক্লাস করছেন? আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, পণ্যের শ্রেণী বিভাগের ভিত্তি। তাহলে তোমাদের কি মনে আছে, আমরা প্রথম পত্রে কিন্তু পণ্যের শ্রেণী বিভাগ পড়েছিলাম। কি ছিল? ভোগ্য পণ্য, শিল্প পণ্য, সেগুলোকে আরো বিভাগ করেছিলাম। জরুরি পণ্য, সার্ভিসিং পণ্য, বিশেষ পণ্য, এই সব পণ্যতে আমরা বিভক্ত করেছিলাম, তাই না? ওই শ্রেণী বিভাগ করার জন্য আমরা কি কি উপাদানগুলোকে মাথায় রেখেছি। তার মানে পণ্যের শ্রেণী বিভাগের ভিত্তি আসলে কি ছিল। তাহলে চলো আমরা পণ্যের শ্রেণী বিভাগের ভিত্তিটা দেখি। শ্রেণী বিভাগের ভিত্তি যদি আমরা দেখে থাকি, সবার প্রথমে আসে উৎপাদনের উৎস। পণ্যটা আসলে কিভাবে উৎপাদন হচ্ছে, কোন উৎস থেকে উৎপাদন হচ্ছে সেটা চিন্তা করা হয়। উৎপাদনের পদ্ধতি, কি পদ্ধতিতে পণ্যটা উৎপাদিত হচ্ছে। উৎপাদনের পরিমাণ, কিভাবে পণ্যটা আমি কতটুকু পরিমাণ উৎপাদন করছি যাতে ভোক্তা বা যারা কিনা ক্রেতা আছে তাদের চাহিদাটা পূরণ হয়। পণ্যের ব্যবহার, পণ্যের কাঁচামাল ক্রয়ের উৎস, ভোগের হার। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু
পণ্য শ্রেণী বিভাগের বৈশিষ্ট্য হচ্ছে ভোগের হার, কারণ আমরা সেভাবেই কিন্তু চিন্তা করি যে কোনটা ভোগ্য পণ্য, কোনটা শিল্প পণ্য, কোনটা জরুরি পণ্য, কোনটা সুবিধাজনক পণ্য, কোনটা বিশেষ পণ্য, কোনটা শপিং পণ্য। এই সবকিছু কিন্তু আমরা বেশিরভাগই ভোগের হার দিয়েই কিন্তু বের করে থাকি। পণ্যের বৈশিষ্ট্যটা কিরকম? বিপণনের বৈশিষ্ট্য মানে পণ্যটাকে মানুষের কাছে, ক্রেতার কাছে, ভোক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য কি বিপণন পদ্ধতি ব্যবহার করতে হচ্ছে, আর হচ্ছে ক্রয় অভ্যাস কিরকম। সবাই তাহলে কি কানেক্ট করতে পারছো কোনটার ক্ষেত্রে আমরা কোন উপাদানগুলো ব্যবহার করে থাকি? যেমন আমি যদি বলি যে আমি যদি ক্রয়ের উৎসের কথা চিন্তা করি, তাহলে আমি বলে থাকবো যান্ত্রিক পণ্যগুলো। আবার আমি যদি উৎপাদন পদ্ধতি চিন্তা করে থাকি, তাহলে আমি এটাকে তুলনা করব শিল্প পণ্যের সাথে। এগুলো উৎপাদন পদ্ধতির উপর ডিফারেন্ট বিভাগ হয়। এরপরে আমি যদি ধরে থাকি ভোগের হার, ভোগের হারে আমি বিভক্ত করতে পারবো জরুরি পণ্য ও সুবিধাজনক পণ্য এর সাথে, জরুরি ও সুবিধাজনক পণ্য এর সাথে। এরপরে আমি যদি চিন্তা করে থাকি পণ্যের বৈশিষ্ট্য, বিপণন বৈশিষ্ট্য, তাহলে আমি এই বিপণন বৈশিষ্ট্যের উপরে আমি ধরবো শপিং পণ্য বিভক্ত করা। ক্রয় অভ্যাসের ক্ষেত্রে আমরা চিন্তা করব সুবিধাজনক পণ্য, কিন্তু আমরা ক্রয় অভ্যাসের উপরই কাজ করে থাকি। কোনগুলো আমরা প্রতিদিন ক্রয় করতে পছন্দ করি, সেই পণ্যগুলো কিন্তু ক্রয় অভ্যাসের মধ্যে আসে। তাহলে কি বুঝতে পারছো কোন কোন ভিত্তি ধরে আমরা পণ্যগুলোকে শ্রেণী বিভাগ করেছি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে আমি পরের পর্বতে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, পণ্যের জীবন চক্র, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা সৃজনশীল আসবেই আসবে। এমসিকিউ ধরে রাখো 2টা থেকে 3টা আসতেছে পণ্যের জীবন চক্র থেকে, এবং এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা খুবই দরকার যে একটা পণ্য আসলে বাজারে কতটুকু সময় পর্যন্ত থাকে। এটা কিন্তু কোনো বছরে মাপ করা যায় না, এটা আসলে পণ্যের বিক্রির গতিবিধি দেখে মাপ করা যায়। চলো সংজ্ঞাটা দেখে নেই। পণ্যের জীবন চক্র বলতে পণ্যের পুরো জীবন ইতিহাসকে বোঝাচ্ছে। পণ্যের জীবন চক্রে বিভিন্ন স্তরে বাজারজাতকরণ কৌশল, মানে বাজারজাতকরণ কৌশলগুলো, আমরা এর আগের চ্যাপ্টারে বাজারজাতকরণের কৌশলগুলো পড়েছিলাম। কৌশলগুলো ভিন্ন ভিন্ন হয় এবং পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে বিক্রয়, মুনাফা, প্রতিযোগিতায় পার্থক্য হয়। সবাই কি ক্লিয়ার? কি কি আমরা পণ্যের জীবন চক্রে পার্থক্যটা কিভাবে করি? তাদের বিক্রয়ের উপর, তার মুনাফার উপর, তার প্রতিযোগীর উপর। মানে একটা পণ্যের জীবন চক্রে বিভিন্ন বিভিন্ন স্তর আসে, তার পণ্যটির বিক্রয়ের উপর, পণ্যটির মুনাফা গ্রহণের উপর, এবং সবার শেষে পণ্যের প্রতিযোগিতার অংশের উপর বা কিরকম হারে প্রতিযোগিতা চলছে। চলো আমরা পণ্যের জীবন চক্রের ইয়াটা দেখি, ছকটা দেখে আসি। এই দেখো, এটা হচ্ছে পণ্যের জীবন চক্রের স্তর, এবং এই স্তরে আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রথমে পণ্যটি কাজ করা শুরু করে বা উৎপাদন করা শুরু হয়, তখন পণ্যের রেখা এভাবে যায়, যেখানে প্রথমে আসে তার নিচের দিকে থাকে যেখানে তার ক্ষতি হয়, এবং আস্তে আস্তে মুনাফাটা শুরু হতে থাকে যখন পণ্যের বিক্রয় এখান থেকে শুরু হতে থাকে। এটা হচ্ছে বিক্রয় রেখা এবং এটা হচ্ছে মুনাফা রেখা। সবাইকে ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমার মুনাফা রেখাটা প্রথমেই কিন্তু নিচের স্তরে থাকে, যেখানে আমার ক্ষতিটা দেখা যায়, সেই স্তরটাকে আমরা বলছি উন্নয়ন স্তর। এই উন্নয়ন স্তরে আমরা পণ্যের উৎপাদন করি, পণ্যের মান বের করি, পণ্যটিকে উন্নয়ন করি এবং বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করি। সূচনা স্তর, যখন আমরা পণ্যকে বাজারে নিয়ে গিয়েছি এবং ভোক্তার কাছে পরিদর্শন করেছি, ভোক্তারা তা কিনা, ক্রয় করা শুরু করেছে, ব্যবহার করা শুরু করেছে, তাকে বলা হচ্ছে
সূচনা স্তর, এইখান থেকেই কিন্তু তোমার বিক্রয় রেখাটার বৃদ্ধি পায়। যে দেখো বিক্রয় রেখাটা সূচনা স্তর থেকে বৃদ্ধি পাচ্ছে এবং তোমার যে মুনাফার রেখাটা ক্ষতির জন্য নিচের দিকে ছিল সেটা এখন উপর দিকে যাচ্ছে, কারণ তোমার বিক্রয় বাড়ছে, তোমার বিক্রয় শুরু হয়েছে, তো ক্ষতিটাও পূরণ হয়ে মুনাফা উপর দিকে যাওয়া শুরু করেছে। আচ্ছা, এরপরে যদি আমরা আনি প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তর কি? যখন পণ্যটি বাজারে জায়গা দখল করা শুরু করে, বাজারের ক্রেতারা পণ্যকে গ্রহণ করা শুরু করেছে এবং এই পণ্যটি খ্যাতি পাচ্ছে, ধীরে ধীরে পণ্যটি খ্যাতি পাচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধি স্তর। সেখানে মুনাফাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে বিক্রিও বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছে পূর্ণতা স্তর। এই সময় পণ্যটি বাজার সম্পূর্ণ দখল করে ফেলেছে, মানুষ পণ্যটিকে খুবই পছন্দ করছে এবং এর বিক্রি সর্বোচ্চ স্তরে আছে। দেখো বিক্রির রেখাটা সর্বোচ্চ স্তরে আছে এবং মুনাফাটাও সর্বোচ্চ স্তরে আছে। এটাকে বলা হচ্ছে পণ্যের পূর্ণতা স্তর। এরপরে যদি আমরা আসি পণ্যের পতন স্তর। পতন স্তরের ক্ষেত্রে কি হয়? বাজারে তখন তোমার পণ্যের প্রতিযোগীর সংখ্যা বেড়ে যায়, অনেক বেড়ে যায় এবং প্রতিযোগীরা তখন নতুন নতুন পণ্য নিয়ে আসে, যার জন্য তোমার বাজার দখল কমতে থাকে বা তোমার পণ্যের বিক্রিও কমতে থাকে, সাথে সাথে মুনাফাও কমতে থাকে এবং আস্তে আস্তে পণ্যটিকে বাজার থেকে সরে যেতে হয়। এটাকে বলা হচ্ছে পতন স্তর, যার মানে এই তো পণ্যের শেষ সীমানায়, জীবনের শেষ সীমানায় তুমি চলে আসো, যখন বিক্রিও কমতে থাকে, মুনাফাও কমতে থাকে। সবাইকে ক্লিয়ার এই বিষয়টাতে? পণ্যের তাহলে আমরা জীবনের কয়টা স্তর পেলাম? 5টা স্তর। কয়টা স্তর পেলাম? 5টা স্তর। এই 5টা স্তর, প্রথমে আসছে উন্নয়ন স্তর, এরপরে সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর, এরপর সবার শেষে পতন স্তর। সবাইকে ক্লিয়ার এই বিষয়টাতে? আচ্ছা, তাহলে আমি এর পরের টপিকে চলে যাই। আমাদের বইয়ে পণ্যের শ্রেণী বিভাগ নিয়ে, পণ্যের গুরুত্ব বৈশিষ্ট্য নিয়ে আরো কথা বলা আছে, যেটা কিনা আমি প্রথম পত্রে আলোচনা করে ফেলেছি। এর জন্য আমি আর ওইটা এখন রিপিট করছি না। প্রথম পত্রের যে ক্লাসগুলো আছে সেগুলো রিপিট করলেই তুমি পণ্যের প্রকারভেদ, একই জিনিস সবাইকে বলে দিই, একদম একই জিনিস কিন্তু রয়েছে। আচ্ছা, এবার দেখো পণ্যের মূল্য নির্ধারণ, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা পণ্যের মূল্য আসলে কিভাবে, কি কি কৌশলে এবং কি কি কারণে নির্ধারণ করা হয়। আচ্ছা, পণ্য বা সেবা গ্রহণের আমরা মূল্য তো এমনি সবাই বুঝতে পারি, এটার কোনো আলাদা সংজ্ঞা থাকারই কথা না, কিন্তু বইয়ের সংজ্ঞাটা একবার বুঝে নেই যে পণ্য বা সেবা গ্রহণের বিনিময়ে ক্রেতা বিক্রেতাকে যে অর্থ প্রদান করে, কি হয়? ক্রেতা বিক্রেতাকে যে অর্থ প্রদান করে তাকে বলা হয় মূল্য। আমরা কি সবাই ক্লিয়ার এই বিষয়টাতে যে পণ্য বা সেবা গ্রহণের বিনিময়ে ক্রেতা বিক্রেতাকে যে অর্থ প্রদান করে তাকে বলা হয় মূল্য। তো মূল্য নির্ধারণের কিছু উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীলটা কিন্তু এরকমই আসতে পারে, গ বা ঘ নাম্বারে তোমার উদ্দীপককে এরকম সাজিয়ে দিবে, যেখানে তোমাকে বের করতে হবে যে কোন উদ্দেশ্যে এই পণ্যের মূল্যটা নির্ধারণ করেছে। আচ্ছা, দেখো পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো হচ্ছে 4টি। আচ্ছা, প্রথমটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য, মুনাফামুখী উদ্দেশ্য, বিক্রয়মুখী উদ্দেশ্য এবং প্রতিযোগিতামূলক উদ্দেশ্য। একটা পণ্যের মূল্য নির্ধারণের পক্ষে এবং বিপক্ষে তোমার এই কয়েকটা উদ্দেশ্য কাজ করে। সবার প্রথমে থাকে পণ্যের মূল্য নির্ধারণের সাধারণ উদ্দেশ্য। এই সাধারণ উদ্দেশ্যটা হচ্ছে যখন তোমার পণ্যকে টিকে থাকতে হয় এবং পণ্যের মানে নেতৃত্ব দান করতে হয়, মানে তোমার পণ্যের মানটা যেরকম ঠিক সেই অনুসারে একটা মূল্য নির্ধারণ করা এবং পণ্যটা যাতে বাজারে টিকে থাকে, বাজার থেকে তাকে সরিয়ে দেওয়া না হয়, এই ধরনের মনোভাব নিয়ে যখন তোমার পণ্যের মূল্য নির্ধারণ করা হচ্ছে, সেই উদ্দেশ্যটাকে বলা হচ্ছে সাধারণ উদ্দেশ্য। এরপরে আমি আসি
মুনাফামুখী উদ্দেশ্য। তাহলে মুনাফামুখী উদ্দেশ্যটা কিরকম? মুনাফা সর্বোচ্চকরণ, বিনিয়োগ তুলে আনা এবং নগদ প্রবাহ নিশ্চিতকরণ। সবাই যদি ফিনান্স পড়ে থাকো তাহলে সবাই জানো যে ফিনান্সে আমাদের নগদ প্রবাহ নিশ্চিত করা এবং ধনাত্মক নগদ প্রবাহ থাকা কতটা জরুরি। তাহলে পণ্যের মূল্যটা সেই অনুসারে নির্ধারণ করতে হবে যাতে পণ্যের মুনাফাটা সর্বোচ্চ থাকে, পণ্যের জন্য তুমি যে বিনিয়োগ করেছো, পণ্যটি উৎপাদনের জন্য যে বিনিয়োগ করেছো সেই বিনিয়োগটা তুলে আনতে পারো এবং সবার শেষে পণ্যের নগদ প্রবাহটা তুমি নিশ্চিত করতে পারো। আচ্ছা, এবার দেখো বিক্রয়মুখী উদ্দেশ্য। তাহলে বলা যায় যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, বাজারে শেয়ার বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে বিক্রয়মুখী উদ্দেশ্য। এক তো তোমার মূল্যটা এরকম রাখতে হবে যাতে ভোক্তারা, ক্রেতারাও পণ্যটাকে কিনতে চায়, পণ্যের প্রতি আকৃষ্ট এবং বিক্রয়, তাতে তোমার বিক্রির পরিমাণ বৃদ্ধি পায় এবং সাথে সাথে তোমার কোম্পানির, তোমার প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যও বৃদ্ধি পায়। কারণ তোমার যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন তোমার পণ্যের একটা চাহিদা তৈরি হবে। এই চাহিদা কিন্তু কোম্পানির জন্য খুবই ভালো, কোম্পানির তখন শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে প্রতিযোগিতামূলক উদ্দেশ্য। তার মানে হচ্ছে প্রতিযোগীদের সাথে টিকে থাকার জন্য প্রতিযোগী মোকাবেলা, মূল্য স্থিতিশীল রাখা এবং অনুকূল ভাবমূর্তি বজায় রাখা। অনুকূল ভাবমূর্তি বলতে তুমি বাজারের বিপরীতে যাতে চলে না যাও, বাজার যেদিকে যাচ্ছে এবং বাজারের চাহিদা যেদিকে যাচ্ছে তুমিও যাতে সেদিকেই থাকতে পারো, সেই ভাবমূর্তি বজায় রাখার জন্য তোমার প্রতিযোগিতামূলক উদ্দেশ্য অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? সবার প্রথমে সাধারণ উদ্দেশ্য, যাতে তোমার বাজারে পণ্যটা টিকে থাকে এবং পণ্যের মান অনুসারে মূল্যটা নির্ধারিত হয়। মুনাফামুখী উদ্দেশ্য, তার মানে যাতে তোমার পণ্যের জন্য মুনাফাটা সর্বোচ্চ হয়, তুমি পণ্যের জন্য যে বিনিয়োগ করেছো সেটা তুমি ফেরত পাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ প্রবাহ যাতে নিশ্চিত হয়, নগদ প্রবাহ যাতে ঋণাত্মক না হয়, ধনাত্মক থাকে। বিক্রয়মুখী উদ্দেশ্য, যাতে তোমার বিক্রয় বৃদ্ধি পায় এবং সেই সুবিধাতে তোমার প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বৃদ্ধি পায়। সবার শেষে প্রতিযোগিতামূলক উদ্দেশ্য, তুমি যাতে প্রতিযোগীদেরকে মোকাবেলা করতে পারো, মূল্য স্থিতিশীল রাখতে পারো। তোমার পণ্যের মূল্য অতিরিক্ত আকাশচুম্বী দামি বা তোমার পণ্যের মূল্য অতিরিক্ত জমিনের সমান কম না থাকে, পণ্য একটা স্থিতিশীল মূল্যে থাকে এবং সবার শেষে অনুকূল ভাবমূর্তি বজায় থাকে, বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। সবাইকে ক্লিয়ার মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো? আচ্ছা, হ্যালো প্রান্ত, বোধহয় কি নোটিশ দেখতে পারো না? 4:30 থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু করতে, যদিও তোমাদের জন্য আমি একটু দেরি করে শুরু করেছি কারণ অনেকেই বোধহয় তখন ক্লাসের নোটিশটা দেখোনি। আশা করি ক্লাসটা ক্যাচ করতে পারবে এখন, সমস্যা নেই। দেখো মূল্যের গুরুত্ব, আমরা এবার চলে এসেছি যে আমরা যে মূল্যের উদ্দেশ্যটা বের করলাম, মূল্য কেন আমাদের বিপণনে বা পণ্যের জন্য কাজে লাগতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমার ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ তোমার ঘতে কিন্তু এই ধরনের প্রশ্নই আসে। ধরো তোমাকে একটা উক্তি দিয়ে দিল যে মূল্য নির্ধারণের ফলেই প্রতিষ্ঠানটি সফলতার শিখর দেখতে পাচ্ছে, বা এই ধরনের মূল্য নির্ধারণের ফলেই প্রতিষ্ঠানটি সফলতার শিখর দেখতে পাচ্ছে। এটার বর্ণনা তুমি কিভাবে দিবা? তুমি দিবে মূল্য নির্ধারণের বা মূল্যের গুরুত্বটা বুঝিয়ে লিখবে। তাহলে এই পয়েন্টগুলো পড়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার উপর তোমার জন্য বহু নির্বাচনীতে ওই যে রোমান সংখ্যার যে প্রশ্নগুলো সেগুলো তো আছেই। আচ্ছা, তাহলে দেখো বিপণনের উদ্দেশ্য অর্জন করা, সবার প্রথমে প্রতিযোগিতা মোকাবেলা করা, স্থিতিশীলতা বজায় রাখা, কি বললাম? মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা বাজারে, পুনঃবিক্রেতার সমর্থন, পণ্য যাতে বারবার তারা কিনতে আসে, একবার কিনেই যাতে তোমাকে ভুলে না যায়, বারবার কিনতে আসে যে এখানে আমি ভালো দামে পণ্য পাচ্ছি, আমি এখানে বারবার আসবো কিনতে। ক্রেতা আকর্ষণ করা, বিক্রয় বৃদ্ধি করা, অনুকূল ভাবমূর্তি বজায় রাখা,
মান নির্দেশনা করা, মান নির্দেশক। তো সবাই কি ক্লিয়ার? কারণ এখানে এই বেশিরভাগ জিনিসই কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বর্ণনা করেছি। এই পয়েন্টগুলো তুমি যখন এরকম একটা প্রশ্ন আসবে যেখানে তোমাকে বুঝাতে চাবে যে মূল্য নির্ধারণ করাটা কি যৌক্তিক ছিল, যৌক্তিক কি ছিল না, অথবা মূল্য নির্ধারণের জন্য তার প্রতিষ্ঠানটি সফল হয়েছে, এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে তখন তুমি কি বর্ণনা করবে? মূল্যের গুরুত্বটা তুমি লিখে দিবে, এবং এই পয়েন্টস গুলো মনে রাখলে তোমরা অবশ্যই কোয়েশ্চেনের আনসারটা লিখতে পারবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এবার আমি চলে আসি মূল্য নির্ধারণের পদ্ধতি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এটা। প্রত্যেকটা পদ্ধতি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে। আচ্ছা, আমি তোমাদেরকে পদ্ধতিটা আগেই বলে দিই। প্রধানত তোমরা 5টা পদ্ধতি অনুসরণ করো, বা 5টা পদ্ধতি অনুসরণ করা হয় মূল্য নির্ধারণ করার জন্য। কোন 5টা পদ্ধতি আমরা যদি বর্ণনা করি? ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, অনন্য মূল্য নির্ধারণ। সবাই একটু বুঝে দেখো যে সবার প্রথমে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ এবং সবার শেষে অনন্য মূল্য নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, তাহলে এখানে কি আসছে? ব্যয় যোগ মূল্য নির্ধারণ। সবার প্রথমে ভারসাম্য মূল্য নির্ধারণ। ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের মধ্যে আমরা ব্যয় যোগ মূল্য নির্ধারণ করে থাকি আর ভারসাম্য মূল্য নির্ধারণ করে থাকি। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের মধ্যে আমরা চলমান হারে মূল্য নির্ধারণ করে থাকি এবং দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ করে থাকি। অনন্য মূল্য নির্ধারণ পদ্ধতিতে আমরা নিয়ন্ত্রণাধীন মূল্য নির্ধারণ করে থাকি এবং আলোচনা ভিত্তিক মূল্য নির্ধারণ করে থাকি। এই প্রত্যেকটা মূল্য নির্ধারণ পদ্ধতি এখন আমরা ভালো মতো বিস্তারিত শিখব। ঠিক আছে? আচ্ছা, ওকে। ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ। এই ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের আসলে কাজটা কিভাবে হচ্ছে? প্রথমে তোমার মোট, হ্যাঁ, তাহলে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের জন্য তোমার মোট ব্যয়ের সাথে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের জন্য তোমার মোট ব্যয়ের সাথে পরিমিত পরিমাণ মুনাফা যোগ করতে হবে। সবাইকে ক্লিয়ার? তাহলে কি? মোট ব্যয়ের সাথে পরিমিত মুনাফা যোগ করতে হবে। তাহলে তোমার যদি প্রশ্নে মোট ব্যয়ের পরিমাণ দিয়ে দেয় বা কয়েকটা ব্যয়ের পরিমাণ দিয়ে দেয়, যেমন ধরো হতে পারে তোমাকে দিয়ে দিল কারখানা মূল্য, সবাই চিন্তা করো, দিয়ে দিল কারখানা মূল্য বা কারখানা খরচ, কারখানা খরচ 30 টাকা প্রতিটি পণ্যের জন্য। হ্যাঁ, কারখানা খরচ 30 টাকা। এরপরে যদি আমি ধরি শ্রমিক খরচ, $20 টাকা, এই দুইটা খরচ তোমাকে দিয়ে দিল উদ্দীপকে। এই দুইটা খরচকে তাহলে তুমি যোগ করবে, 30 যদি 20 50, এবং তোমাকে বলল যে তোমার মোট ব্যয়, এই দুইটা খরচ যেহেতু দিয়ে দিয়েছে, এখান থেকে আমি কি পেয়েছি? এখান থেকে আমি পেয়েছি মোট ব্যয়। হ্যাঁ, যেহেতু আমরা মোট ব্যয় পেয়ে গিয়েছি, মানে 50 টাকা আমরা মোট ব্যয় পেয়েছি। এই মোট ব্যয়ের উপর তোমাদের বললো 10% তোমার মুনাফা। 50 টাকা 10% মুনাফা হলে কি আসে? 5 টাকা। তাহলে মোট ব্যয় যোগ মুনাফা হবে
55, তার মানে তোমার পণ্যটির মোট মূল্য কত হবে? পণ্যটির মূল্য হবে 55 টাকা। সবাই কি ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন আসতে পারে, এর জন্য আমি আগে ভাগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ব্যয় আসলে কিভাবে নির্ধারণ করবে। তখন তুমি মূল্য কিভাবে নির্ধারণ করবে? মোট ব্যয় যোগ পরিমিত মুনাফা। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি পরের টপিকে চলে যাই, সবাই যদি এটা ক্লিয়ার হয়ে থাকো। সবাই কি ক্লিয়ার? আমাকে জানিও তোমরা যদি ক্লিয়ার না হয়ে থাকো। আচ্ছা, ওকে, দেখো এইবার আমার দ্বিতীয় কাজ কোনটা? ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের দ্বিতীয় কাজ হচ্ছে ভারসাম্য মূল্য নির্ধারণ। হয়তো আমি মোট ব্যয় মূল্য নির্ধারণ করব, ব্যয় যোগ আয় মূল্য নির্ধারণ, আর নয়তো ভারসাম্য মূল্য নির্ধারণ করব। তো ভারসাম্য মূল্য নির্ধারণ কিভাবে করা হয়? এরকম একটা বিন্দু নির্বাচন করা হয়, মূল্যের এরকম একটা বিন্দু নির্বাচন করা হয় যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান হয়। কি হয়? মোট আয় ও মোট ব্যয় ওরা দুজন সমান হয়। এটাকে বলা হচ্ছে তোমার ভারসাম্য মূল্য নির্ধারণ। আচ্ছা, তাহলে যদি আমি আসি ভারসাম্য বিন্দু আমাকে তাহলে নির্ধারণ করতে হয়। ভারসাম্য বিন্দুর সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগ পরিবর্তনশীল ব্যয় মাইনাস বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তাহলে আমরা ভারসাম্য বিন্দু বের করলে আমরা বুঝতে পারি যে আমার পণ্যটা আসলে কি মূল্য নির্ধারণটা সঠিক রয়েছে কি রয়েছে না, বা আমি কি মুনাফা করব কি করব না। যেমন ধরো তোমার যদি বিক্রয় মূল্য দেওয়া থাকলো, বিক্রয় মূল্য বি দিয়ে লিখলাম, সবাই বুঝে নিও, বিক্রয় মূল্য দেওয়া থাকলো 50 টাকা। স্থায়ী ব্যয় শত দিয়ে লিখলাম, স্থায়ী ব্যয় দেওয়া থাকলো 70 টাকা, এবং 70 না, কিছু একটা ভালো দেই, 80 টাকা। হ্যাঁ, আর পরিবর্তনশীল ব্যয় প দিয়ে লিখি, তোমার দেওয়া থাকলো 90 টাকা। তাহলে আসলে তোমার ভারসাম্য বিন্দু কত আসছে? 80 ভাগ 90 বিয়োগ 50 কত আসে বলো? কত আসে ভারসাম্য বিন্দু? 2 টাকা। সবাইকে করতে পেরেছো? মুখে মুখেই করা যায়। 90 মাইনাস 50 40, 40 ভাগ 80 2, তো 2 টাকা আসে আমার ভারসাম্য বিন্দু। তাহলে আমরা বুঝতে পারবো যে যদি আমার পণ্যের মূল্য সর্বনিম্ন 2 টাকা থাকে তাহলে আমার মোট আয় এবং মোট ব্যয় সমান হয়ে যাবে, এবং যদি আমি এর উপরে করতে থাকি বিক্রয় মূল্য, তাহলে আমার পণ্যের বাকিটা প্রতিবারেই আমার কিন্তু কত আসবে? মুনাফাই আসবে। সবাই কি ক্লিয়ার? ভারসাম্য বিন্দু কি সবাই বের করতে পারবে? সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমি পরের টপিকে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ দেখলাম। এবার আমরা চলে আসব ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ তাহলে কিভাবে করা হয়? এখানে তো আরেকটা লাইন ছিল, দাঁড়াও। হ্যাঁ, এই ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ কিভাবে করা হয়? যখন পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে, কারা উপলব্ধি করে? ক্রেতারা উপলব্ধি করে। ক্রেতা বা ভোক্তা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে তার উপর ভিত্তি করে যখন পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এখানে মূল ভিত্তি হচ্ছে কি? আসলে এখানে মূল ভিত্তি হচ্ছে ক্রেতার উপলব্ধি। তাহলে বিষয়টা কিরকম মনে হচ্ছে? চিন্তা করো, কোন ধরনের পণ্য, যেরকম আমরা যদি বলে থাকি, সবাই নিশ্চয়ই গুচি এর ব্যাগের কথা জানো, এটা খুবই দামি একটা পণ্য। আচ্ছা, কেন দামি, বা ডায়মন্ড জিনিসটা কেন এরকম দামি?
কারণ এই জিনিসটার প্রতি মানুষের সেরকম একটা আকৃষ্টতা আছে এবং সবাই মনে করে এটা খুবই অমূল্য একটা পণ্য। ডায়মন্ডের কথাই বলে থাকি, সবাই মনে করে কি এটা অনেক অমূল্য একটা পণ্য এবং এটা আমার কাছে থাকলে এটা আমাকেও সেরকম অমূল্য একটা ভ্যালু দিবে বা অনেক বেশি উচ্চ ভ্যালু প্রদান করবে। এই যে ক্রেতার একটা উপলব্ধি, এটার জন্যই কিন্তু ডায়মন্ডের দামটা সেভাবেই বেশি নির্ধারণ করা হয়। কিসের উপর? ক্রেতার উপলব্ধির উপর। তারপরে তুমি যদি চলে আসো স্বাভাবিক সাধারণ হকারদের কাছে তুমি যদি পাতিল কিনতে চাও বা খুবই সাধারণ কোনো পণ্য কিনতে চাও, সেখান থেকে তোমার কি মনে হবে যে আরে এখানে তো আমি বেশি কোনো ভ্যালু পাবো না, এটা কম দামি মনে হচ্ছে, আমি এখান থেকে কম দাম দিয়ে পণ্য কিনবো। তো এই যে ক্রেতার একটা উপলব্ধি যে এখানে পণ্যগুলো কম মানের মনে হচ্ছে, কম দামের মনে হচ্ছে, এর জন্য আমি এটার কম দাম দিব, এই উপলব্ধিটাকেই বলা হচ্ছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। সবাইকে ক্লিয়ার যে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণটা কিরকম? আচ্ছা, এরপর যদি আমি চলে আসি চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণটা কিভাবে করা হচ্ছে? পণ্য বা সেবার চাহিদার উপর ভিত্তি করে। এটা খুবই সহজ এবং সুন্দর একটা বিষয়। যে পণ্যের চাহিদা যত বেশি সেই পণ্যের দাম তত বেশি। যেমন এখন বাজারে হিট খাচ্ছে কারা? আইফোন 15 লঞ্চ হলো, 16 লঞ্চ হবে কয়েকদিন পর বা হয়ে গিয়েছে সম্ভবত, আমি শিওর না। তো এই যে আইফোনের বেলায় তো অ্যাপল কোম্পানি জানে যে এই পণ্যটা মানুষ পাগলের মতো কিনতে চাবে, মানুষ এটার প্রতি অ্যাকচুয়ালি পাগলের মতো কিনতে চায়। দেখবেন মানুষের হাতে হাতে এখন আইফোন আছে বা যারা কিনা সামর্থ্যবান আছে তারা আইফোন কিনছে, কিন্তু মানুষের সেটার প্রতি একটা খুবই শক্তিশালী চাহিদা আছে যে আমার আইফোন কিনতে হবে, আমার একটা আইফোন থাকতো। এই যে একটা চাহিদা, এই যে পণ্যের চাওয়ার এই ইচ্ছাটা, এই জিনিসটাই কিন্তু পণ্যটার দামটা বাড়িয়ে দিয়েছে বা আইফোনের দাম এরকম নির্ধারণ করা হয়েছে আইফোনের চাহিদার জন্য। কিসের জন্য? ভোক্তার বা বাজারের চাহিদার জন্য আইফোনের দাম এভাবে নির্ধারণ করা হয়েছে। তাহলে কি আমরা চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ বুঝতে পেরেছি? চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। আচ্ছা, এরপর আমি পরেরটাতে চলে যাই তাহলে। এটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণে আমরা দুইটা টপিক পড়েছিলাম, কি? চলমান হার মূল্য এবং দরপত্র ভিত্তিক মূল্য। দরপত্র বিষয়ে তোমরা সবাই কিন্তু অ্যাকাউন্টিং এ পড়েছো, দরপত্রের শব্দটা কিন্তু শুনতে পেয়েছো। আচ্ছা, সবাই চলমান হার মূল্য নির্ধারণটা দেখো। প্রতিযোগী কোম্পানি সমজাতীয় পণ্য কি মূল্যে বিক্রি করছে সেটাকে বলা হচ্ছে চলমান হার মূল্য। যেরকম আমরা কি জানি, প্রত্যেক ধরনের বেভারেজ ড্রিঙ্কস বা কোক এগুলো কিন্তু প্রায় একই ধরনের দাম, কি এক সময় 25 টাকা বা 30 টাকা, এখন সবচেয়ে ছোট বোতলটা যে। তো এটা দেখলা সব পণ্য বা সব কোম্পানি কিন্তু একটু হলেও ভিন্ন ফ্লেভারের কোক বিক্রি করছে, কিন্তু তারা কিন্তু দামের পরিমাণটা তাদের প্রতিযোগিতার মতোই রাখছে, একই রাখছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিযোগী কোম্পানির সমজাতীয় পণ্য কি মূল্যে বিক্রি হচ্ছে। কি ধরনের পণ্য? সমজাতীয় পণ্য কি মূল্যে বিক্রি হচ্ছে সেটাকে বলা হচ্ছে চলমান হার মূল্য নির্ধারণ। সবাই ক্লিয়ার? এরপরে দেখো দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। দরপত্র কি? নিলাম ডাকের মাধ্যমে যে মূল্য বের করা হয়, নির্ধারণ করা হয়, তাকে বলা হচ্ছে দরপত্র মূল্য নির্ধারণ। আমরা এরকম অনেক পণ্যের কথাই শুনেছি যেগুলো আমরা নিলামে বিক্রি করে দিই, মানে হচ্ছে অনেকগুলো জনগণের সামনে আমরা পণ্যটিকে উপস্থাপন করি এবং আমরা জনগণের থেকে জানতে চাই যে তারা সর্বোচ্চ কত মূল্য প্রদান করতে চায় এই পণ্যটির জন্য। এটাকে আমরা বলছি দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ, যেটা কিনা নিলামে ডাকের মাধ্যমে কাজ করা হয়। সবাইকে ক্লিয়ার? সবাইকে বলে রাখি এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, তো তোমরা কেউ এটাকে মিস করো না। আচ্ছা, হ্যাঁ, এরপরে চলে এসেছি আমরা অনন্য মূল্য নির্ধারণ পদ্ধতি। অনন্য মূল্য নির্ধারণ পদ্ধতিটা কিরকম? যেমন ধরো
প্রশাসনিক মূল্য নির্ধারণ এবং আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ, এই দুইটা পদ্ধতিতে তোমার অনন্য মূল্য নির্ধারণ করা হয়। তাহলে প্রশাসনিক মূল্য নির্ধারণে কি করা হয়? বিক্রেতা পক্ষ বা প্রতিষ্ঠানের পণ্যের যে মূল্য পূর্ব হতে নির্ধারিত রাখবে সেটাকেই বলা হচ্ছে দাম। মানে আমরা যদি চিন্তা করি বাটা কোম্পানি, সবচেয়ে বড় উদাহরণ আমরা বলতে পারি বাটা কোম্পানি বা বাটা কোম্পানির স্কুলের জুতা। আমরা সবাই স্কুলের জুতাটাই কিন্তু বেশিরভাগ কিনি বাটা কোম্পানি থেকে। স্টাইলিশ জুতা সেরকম একটা বাটা কোম্পানি থেকে কেনা হয় না, কিন্তু এখন বাটা কোম্পানি খুব ভালো ভালো জুতা, স্টাইলিশ জুতাও আনছে। তো সেখানে যদি আমি বলি বাটা কোম্পানি সর্বপ্রথমে কিন্তু একটা রেঞ্জ বা একটা মান বের করে দেয় যে এই মান থেকে এই মানের পণ্য এই ধরনের মূল্যে থাকবে, এবং তার প্রতিযোগীরা কিরকম বা তাদের বাজারের চাহিদা কিরকম সেটা কোনোভাবেই সেটার উপর কোনো প্রভাব ফেলে না। তারা যাই করুক না কেন এই মূল্যটাই তাদের সাথে থেকে যায়। তাহলে কি প্রতিষ্ঠান পণ্যের যে মূল্য পূর্ব থেকে নির্ধারিত করবে সেটাকেই বলা হচ্ছে প্রশাসনিক মূল্য নির্ধারণ। সবাই কি ক্লিয়ার বিষয়টাতে? আচ্ছা, এরপরে দেখো আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ। এই মূল্য নির্ধারণটাকে অ্যাকচুয়ালি বলা হয় দর কষাকষি। কি বলা হয়? দর কষাকষি, দামাদামি। আমরা সারা জীবন দামাদামি করেই আসছি, তাই না? আসলে যখন ক্রেতা ও বিক্রেতারা একটু আলোচনা বা বলতে গেলে ঝগড়া তর্ক করার মাধ্যমে মূল্য নির্ধারণ করে তাকে বলা হচ্ছে আলোচনা ভিত্তিতে মূল্য নির্ধারণ। এটা তো আমরা প্রায় করেই থাকি। কোনো একজন দোকানদার কোনো একটা জামা যদি আমাদের কাছে, এটা বেশিরভাগ আমাদের বাবা মারা করে থাকে, যখনই তারা 5000 টাকা চায় ধুপ করে একটা দাম বলে দেয় 500 টাকা। তো এই যে একটা দামাদামি একটা বিষয় বা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দামের জন্য একটা আলোচনা করা হয় এবং এরপর একটা মূল্য নির্ধারণ করা হয়, এটাকে বলা হচ্ছে আলোচনা ভিত্তিতে মূল্য নির্ধারণ। কাদের মধ্যে দামাদামি বা আলোচনাটা হয়? ক্রেতা ও বিক্রেতার মধ্যে। সবাইকে ক্লিয়ার? তাহলে প্রশাসনিক মূল্য নির্ধারণ আর আলোচনা ভিত্তিতে মূল্য নির্ধারণ, সবাইকে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলে আমাকে জানাও যাতে আমি তোমাদের বুঝাতে পারি। আচ্ছা, এখন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী কি কি উপাদান আছে। মানে ধরো আমরা তো এতক্ষণ অনেক পদ্ধতি শিখলাম, এভাবে মূল্য নির্ধারণ করব, ওভাবে মূল্য নির্ধারণ করব। এখন আমরা শিখবো যে কি কি উপাদানগুলো আছে যেগুলো কিনা মূল্য নির্ধারণের সময় আমাদের মাথায় রাখতে হয় এবং ওগুলো আমাদের মূল্য বাড়ানো কমানোতে প্রভাব ফেলাতে পারে বা মূল্য ভিন্ন রাখার প্রভাব ফেলাতে পারে। কি কি আছে? একটা আছে হচ্ছে অভ্যন্তরীণ উপাদান, আরেকটা আছে হচ্ছে বাহ্যিক উপাদান। কি কি উপাদান? অভ্যন্তরীণ উপাদান এবং বাহ্যিক উপাদান। তাহলে অভ্যন্তরীণ আর বাহ্যিক উপাদানের মধ্যে কাজটা কি হচ্ছে? প্রথমে বিপণন উদ্দেশ্য বলি। অভ্যন্তরীণ উপাদানের মধ্যে আছে হচ্ছে বিপণন উদ্দেশ্য বলি। কোন উদ্দেশ্যে তুমি বিপণন করছো? তুমি আসলে ভোক্তার কাছে কিভাবে পণ্যটা পৌঁছাচ্ছ, কিরকম ভোক্তার কাছে পণ্যটা পৌঁছাচ্ছ, এটা হচ্ছে বিপণন উদ্দেশ্য বলে চিন্তা করতে হবে। বিপণন মিশ্রণ কৌশল চিন্তা করতে হবে। সবাই বিপণন মিশ্রণ মনে আছে? বিপণন মিশ্রণ মনে আছে? এর আগের বার আমরা কয়েকদিন আগে যে পড়েছিলাম বিপণন মিশ্রণ, এর আগের অধ্যায়ে। উৎপাদন খরচ নির্ধারণ, কিরকম উৎপাদন খরচ হচ্ছে সেটা নির্ধারণ করা। সাংগঠনিক বিবেচ্য বিষয়। সাংগঠনিক বিবেচ্য বিষয় মানে প্রতিষ্ঠানের বাকি সকল বিষয়গুলো তোমাকে বিবেচনা করতে হবে। প্রতিষ্ঠানের ভূমি, মূলধন, শ্রমিক, প্রতিষ্ঠানের অবস্থান, ঐতিহ্য, এই সব কিছু বিবেচনা করে এই সবগুলো উপাদান হচ্ছে তোমার মূল্য নির্ধারণে অভ্যন্তরীণ উপাদান। কি কি? বিপণনের উদ্দেশ্যাবলী, বিপণন মিশ্রণ কৌশল, উৎপাদনের খরচ নির্ধারণ করা এবং সাংগঠনিক বিবেচ্য বিষয় বের করা। আচ্ছা, এবার আমি যদি চলে আসি বাহ্যিক উপাদানের ক্ষেত্রে, তো বাহ্যিক উপাদানে কি কি পণ্যগুলো আছে, বাহ্যিক উপাদানে কি কি উপাদানগুলো আছে যেগুলো কিনা পণ্যের মূল্যে প্রভাব ফেলে? বাজার চাহিদা ও প্রকৃতি। বাজারের কি ধরনের চাহিদা, বাজারে মানুষ কি ধরনের পণ্য চায়। প্রতিযোগীর কৌশল, প্রতিযোগীরা কোন কৌশলে বাজার দখল করছে সেটা। এবং অনন্য বাহ্যিক উপাদান, কিভাবে পণ্যের উপাদানগুলোকে কি ধরনের প্রভাব খাটাচ্ছে। ঠিক আছে,
অন্যান্য বাহ্যিক উপাদান। আচ্ছা, একটা মিনিট তোমরা ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা চলে আসি সবার শেষ পর্বটাতে, সেটা হচ্ছে এটা সবার শেষ পর্ব না, আরো আছে। এবার হচ্ছে বিভিন্ন বাজারের জন্য মূল্য নির্ধারণ করা। মানে আমরা তো এতক্ষণ চিন্তা করছিলাম যে আমরা মূল্য নির্ধারণের এই পদ্ধতি অনুসরণ করব, আমরা এবার বাজারের ভিন্নতাগুলো দেখব। বাজার এখানে কিন্তু আসলে ভোক্তা বাজার ও শিল্প বাজারকে বোঝাচ্ছে না, এখানে বুঝছে প্রতিযোগিতা অনুসারে বাজারকে। প্রতিযোগিতা অনুসারে আমরা তাহলে কি ধরনের বাজার দেখি? প্রতিযোগিতা অনুসারে আমরা 4 ধরনের বাজার দেখতে পাই। এটাকে বলা যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ একচেটিয়া বাজার। 4 ধরনের বাজার আমরা দেখতে পাই যখন আমরা প্রতিযোগিতামূলক বাজারকে বিশ্লেষণ করতে চাই। তাহলে কি কি? প্রথমেই আসছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি কি বৈশিষ্ট্য থাকে দেখো। অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং প্রত্যেক বিক্রেতা একই ধরনের পণ্য ব্যবসায় নিয়োজিত করে থাকে। এটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অসংখ্য বিক্রেতা থাকবে কিন্তু ওরা একই ধরনের পণ্য আসলে বিক্রি করবে, ওদের মূল্যটাও প্রায় একই ধরনের হয়ে থাকে। তাহলে মানুষ পণ্যটা কোনটা কিনবে কোনটা কিনবে না এটা যাচাই বাছাই কিভাবে করে? পণ্যের মান অনুসারে। পণ্যের মান যেটার ভালো মানুষ সেই পণ্যটাই পছন্দ করে। যেমন আমি যদি এটা বলে থাকি, বর্তমান কোকের বাজার কিন্তু এটা, যেখানে আছে কোকা কোলা, মোজো, পেপসি, আরো আরসি, আরো অনেকগুলো কোক কিন্তু আছে আমাদের এখানে, আমরা যেগুলোর নাম যদিও আমার কয়েকটা নামই মনে আছে। তাহলে এই পণ্যগুলো কিন্তু একই ধরনের পণ্য বিক্রি করছে, বেভারেজ কোক। এই পণ্যগুলোর মান কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, এই পণ্যগুলোর মান কিন্তু তবুও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, কি বলে, হ্যাঁ, এই পণ্যগুলোর মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর জন্য এক এক মানুষ কিন্তু এক এক ধরনের পণ্য ব্যবহার করে। মাঝখানে কিন্তু মানুষ অনেক বেশি কোকা কোলা পছন্দ করছিল, কিন্তু এখন ইসরায়েলের সাথে যুদ্ধের পর থেকে কোকা কোলাকে ফুল বয়কট করা হচ্ছে এবং মোজো এর প্রতি মানুষের পছন্দটা শিফট হয়ে গিয়েছে। এই যে দেখছো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এটা। আচ্ছা, এরপর যদি আমি চলে আসি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এখানে আসলে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা বেশি থাকে। ওখানে কিন্তু বাজারের সংখ্যা অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে, এখানে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা বেশি থাকলেও এরা একই মূল্য পরিসরের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় করে। তার মানে হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একই স্তরের ক্রেতা বিক্রেতারা আসে। হতে পারে এটা সম্পূর্ণ মিডল ক্লাস স্তর, হতে পারে এটা সম্পূর্ণ বড়লোক স্তর, হতে পারে এটা একটু নিম্ন আয়ের স্তর। এই ধরনের ক্রেতা বিক্রেতারা একই ধরনের মূল্যের পণ্য চায়। তারা চায় প্রায় সবগুলো পণ্যের মূল্যই হতে পারে খুবই কম হোক, বা তারা চায় হতে পারে সবগুলো পণ্যের মূল্যে মান একটু বেশি, দাম একটু বেশি, বা তারা চায় মান বেশি হলেও দামটা মিডিয়াম থাকতে হবে। এই ধরনের একই মনোভাবাপন্ন ক্রেতা বিক্রেতাদের নিয়ে আসলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হয়ে থাকে, যেখানে তোমার একই মূল্য পরিসরের মধ্যে ক্রয় হয়। উপরের পণ্যটা কি ছিল? একই ধরনের পণ্যের জন্য ক্রয় বিক্রয় হয়। দ্বিতীয় কাজটা হচ্ছে একই মূল্য পরিসরের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় হয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একই ধরনের পণ্যের ব্যবসায় নিয়োজিত থাকতে পারে এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একই মূল্য পরিসরের পণ্য ক্রয় হয়ে থাকে। সবাইকে ক্লিয়ার এই বিষয়টাতে? আচ্ছা, এবার যদি আমি আসি অলিগোপলি প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে আসলে কয়েকজন বিক্রেতা থাকে এবং এরা প্রত্যেকে
সমজাতীয় অথবা বিকল্প পণ্যের ব্যবসা করে। মানে এই ক্ষেত্রে বিক্রেতারা বিকল্প পণ্যের ব্যবসা করে, অনেক ধরনের পণ্য নিয়ে তারা আসে। যেমন আমি যদি এখানে ধরে আনি যে বিভিন্ন ধরনের কোনটাকে এটাকে বলা যায়, বিভিন্ন ধরনের বা পোশাক বাজারকে আসলে আমরা অলিগোপলি বাজার বলে থাকতে পারি, অলিগোপলি প্রতিযোগিতার বাজার। এখানে সব ধরনের বিক্রেতারাই কিন্তু পোশাকই নিয়ে আসছে, কিন্তু তাদের পোশাকের ডিফারেন্স আছে। কিছু বিক্রেতা হতে পারে শাড়ি বিক্রি করছে, কিছু বিক্রেতা হতে পারে ট্রেডিশনাল থ্রি পিস বিক্রি করছে, কিছু বিক্রেতা বোরকা, টি শার্ট, জিন্স, এই ধরনের ডিফারেন্ট বা ভিন্নতা থেকে থাকে। এই ক্ষেত্রে আমরা বলতে পারছি অলিগোপলি প্রতিযোগিতামূলক বাজার। কয়েকজন বিক্রেতা থাকে যারা কিনা সমজাতীয় বা বিকল্প পণ্য ব্যবসায় করে থাকে। আচ্ছা, এবার যদি আসি পূর্ণ একচেটিয়া বাজার, যেখানে একজন মাত্র বিক্রেতা থাকে, এই পণ্যের একজন মাত্র বিক্রেতা, এই পণ্য আর অন্য কেউ বিক্রি করেই না। এই ধরনের একচেটিয়া বিক্রেতারা আসলে আমি যদি বলে থাকি, এই ধরনের একচেটিয়া বিক্রেতার সবচেয়ে বড় ধরনের উদাহরণ হয়ে থাকবে কোনটাকে আমরা বলে থাকি, সেটা বলে থাকতে পারি যদি আমরা ইলেকট্রিক প্ল্যান্ট গুলোর কথা বলি। যেমন বাংলাদেশ বা গ্যাস স্টেশনের মালিকদের কথা বলে থাকি, মালিকদের না, আসলে আমরা যদি সরকারের কথা বলে থাকি, সরকারি যেই সংস্থাগুলো আছে যেগুলো কিনা আমাদেরকে এই শক্তিগুলো প্রদান করছে, ইলেকট্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি বা গ্যাস, এগুলো কিন্তু শুধুমাত্র সেই একমাত্র বিক্রেতা হয়ে থাকে। একচেটিয়া তারাই ব্যবসা করে, তো তারা যে কোনো ধরনের মূল্য নির্ধারণ করতে পারে, তাদের মর্জি। কেউ তো প্রতিযোগিতা নেই মাঠে, তো তারা চাইলে অনেক বেশি দাম দিয়ে পণ্য বিক্রি করতে পারে, কারণ তারাই একমাত্র বিক্রেতা, তো সবাই তাদের থেকেই কিনবে, দাম যেরকমই হোক না কেন। এই বিষয়টাকে বলা হচ্ছে পূর্ণ একচেটিয়া বাজার। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার সবার? 4 ধরনের বাজার নিয়ে আমরা কথা বললাম। কোন 4 ধরনের? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ একচেটিয়া বাজার। এই 4টা বাজার নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, এই 4টা বাজারে বুঝতেই পারছো, 4টা বাজারে 4 ধরনের মূল্য নির্ধারণের কাজ হয়ে থাকবে। ওকে, এবার দেখো মূল্য ও চাহিদার সম্পর্ক। আমরা এখন বুঝবো যে বাজারে আসলে কোন একটা পণ্যের চাহিদা এবং সেটার মূল্যের মধ্যে কি ধরনের সম্পর্ক দেখা যায়। যদি আমরা বলি মূল্য ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়। কি ধরনের সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। তার মানে আমি যদি একটা ধারণা নেই যে এটা হচ্ছে তোমার মূল্য ও চাহিদার গ্রাফ, তাহলে তোমার পণ্যের যদি এটা হয়ে থাকে মূল্য এবং এই পাশে থাকে আমার চাহিদা, তাহলে তোমার পণ্যের মূল্যের চাহিদা মানে মূল্য যত বাড়বে চাহিদা তত কমবে, মূল্য যত কমবে চাহিদা তত বাড়বে। সবাই থেকে বুঝতে পেরেছো যে তোমার মূল্য যদি এত বেশি হয়, এই পাশে থেকে কিন্তু মূল্যটা বেশি, মূল্য যদি বেশি হয় তাহলে চাহিদা কিন্তু এই বরাবর অনেক কম। আবার যদি আমি বলি মূল্য অনেক কমের দিকে নিয়ে আসি, নিচের দিকে, তাহলে চাহিদা কিন্তু এই বরাবর অনেক বেশি। এটাই হচ্ছে মূল্য ও চাহিদার সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এই দেখো, এক ধরনের চাহিদা এখানে, এক ধরনের মূল্য চাহিদার সম্পর্ক এখানে থাকলে আরেক ধরনের মূল্য চাহিদার সম্পর্ক নিচে বা একদম বিপরীত দিকে থাকে। সবাইকে ক্লিয়ার বিষয়টাতে যে মূল্য ও চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, একে অপরের বিপরীতমুখী। আচ্ছা, এবার যদি আমি চলে আসি চাহিদার বিধি রেখা, এটাকেই আসলে বলা হচ্ছে চাহিদার বিধি রেখা। কোনটাকে? এইটাকে চাহিদার বিধি রেখা বলা হচ্ছে, যেখানে তুমি চাহিদার বিধিকে, চাহিদার নিয়মকে রেখা দ্বারা প্রকাশ করতে পারো, চিত্রায়িত করতে পারো। চাহিদার স্থিতিস্থাপকতার একটা সূত্র আছে। স্থিতিস্থাপকতা বলতে তোমার মূল্যের পরিবর্তনের জন্য
মূল্যের পরিবর্তনের জন্য কতটুকু চাহিদা পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। সবাই জিনিসটাকে বুঝো। তার মানে তোমার যদি কোনো একটা পণ্যের 1 টাকা দাম বৃদ্ধি পায়, তোমার ওই পণ্যটার চাহিদা বাজারে কতটুকু কমে যাবে। সবাইকে ক্লিয়ার? মানে তোমার কোনো একটি পণ্যের যদি 1 টাকা মূল্য বৃদ্ধি পায়, ওই পণ্যটির বাজারে চাহিদা কতটুকু কমে আসবে। আচ্ছা, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা কি হবে? চাহিদা পরিবর্তনের শতকরা হার ভাগ মূল্য পরিবর্তনের শতকরা হার। সবাই কি ক্লিয়ার? চাহিদা পরিবর্তনের শতকরা হার ভাগ মূল্য পরিবর্তনের শতকরা হার। এভাবে তুমি কি বুঝতে পারছো? চাহিদার স্থিতিস্থাপকতা। আচ্ছা, তাহলে আমি এটা যদি বুঝতে পেরে থাকো, চলে আসি মূল্য হ্রাস সিদ্ধান্ত। মূল্য হ্রাস কিন্তু আমরা সবাই এই বিষয়টাকে চিনে থাকি না, আমরা সবাই জিনিসটা পছন্দও করি। যেই দোকানে মূল্য হ্রাস দেখ না কেন, আমরা সেই দোকানের ফ্যান হয়ে যাই, সেখান থেকেই কেনাকাটা শুরু করে দেই। তাহলে মূল্য হ্রাস, কি কি ধরনের মূল্য হ্রাস আসলে দেওয়া হয় সেই কৌশলগুলো আমরা দেখি। ডিসকাউন্ট বা মূল্য হ্রাসের কিছু কৌশল আছে। কৌশলগুলো হলো নগদ বাট্টা, কার্যভিত্তিক বাট্টা, পরিমাণ বাট্টা, মৌসুমী বাট্টা। এইখানের মধ্যে নগদ বাট্টা আর পরিমাণ বাট্টা কিন্তু তোমরা অ্যাকাউন্টিং এ পরিমাপ করে আসো। তোমরা কিন্তু নগদ বাট্টা আর পরিমাপ বাট্টা নিয়ে অ্যাকাউন্টিং এ কাজ করো। এই কার্যভিত্তিক বাট্টা আর মৌসুমী বাট্টা তোমাদের জন্য নতুন বিষয়। তাহলে কোন কোন সময়ে আমরা কোন কোন বাট্টা ব্যবহার করতেছি সেটা দেখো। নগদ বাট্টার কাজ আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের বাকিতে বিক্রিত পণ্যের মূল্য আদায় করতে হয়। মনে আছে অ্যাকাউন্টিং এ তোমরা পড়েছো দেনাদার পাওনাদারের ক্ষেত্রে, যে দেনাদারকে 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 900 টাকায় পরিশোধ করা, পাওনাদারকে 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 900 টাকায় পরিশোধ করা হলো। বা আমরা যদি বলি দেনাদার 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 900 টাকা পরিশোধ করলো, তাহলে বাট্টা কত দিল বা ডিসকাউন্ট কত দিল? 100 টাকা। এই 100 টাকা ডিসকাউন্ট কেন দেওয়া হয়েছে? যাতে দেনাদার খুশি হয়ে তোমার টাকাটা এখনই পরিশোধ করে দেয় আর বাকি না রাখে। এই যে বাকিতে বিক্রিত পণ্যের মূল্য আদায় করার জন্য নগদ বাট্টা দেওয়া হয়। কি দেওয়া হয়? নগদ বাট্টা। আচ্ছা, কার্যভিত্তিক বাট্টা পরিমাণ। কার্যভিত্তিক বাট্টা করা হয় আসলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য। এইটাকে আসলে আমরা সবাই চিনে থাকি। যখনই তোমাদের মনে হয় বা কোম্পানির মনে হয় থাকে যে এই পণ্যটার চাহিদা আছে, মানুষ এই পণ্যটা কিনতে চাচ্ছে, তখন তারা কি করে? পণ্য বাট্টা দেয় মাঝে মাঝে, কিন্তু তারা পণ্যের বাট্টা দেয়। কারণ তারা মনে করে যে আমি যদি বাট্টা দেই তাহলে এখন যে বিক্রিটা আছে সেটা আরো বেশি বিক্রি বৃদ্ধি পাবে, মানুষ এটার চাহিদা আরো বেশি গ্রহণ করবে, মানুষের পণ্যটাকে আরো বেশি পছন্দ করবে। এই ক্ষেত্রে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য কাদেরকে এই বাট্টাটা দেওয়া হয়? বেশিরভাগই মধ্যস্থ ব্যবসায়ীদের এই বাট্টাটা দেওয়া হয়। সবাইকে ক্লিয়ার? মধ্যস্থ ব্যবসায়ীদেরকে কিন্তু আমরা একসাথে অনেকগুলো পণ্য দিয়ে দিই। তাহলে মধ্যস্থ ব্যবসায়ীদের আমরা কোন ধরনের বাট্টা দেই? কার্যভিত্তিক বাট্টা। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে ক্রয় পরিমাণ বাট্টা বা পরিমাণ বাট্টা, যেটা কিনা আমরা ক্রয়ের পরিমাণের ভিত্তিতে দিয়ে থাকি। তাহলে ক্রয়ের পরিমাণের ভিত্তিতে পরিমাণ বাট্টা আমরা কিভাবে দেই? এই যে আপ টু 50% সেল, যখন 1200 টাকা কিনা হবে, মানে তোমার নিচে শর্ত দেওয়া থাকে যদি 1200 টাকার উপরে আপনি ক্রয় করেন তাহলে আপনি 50% অফ পাবেন, ছাড় পাবেন, বা 20% অফ পাবেন, ছাড় পাবেন। এই যে একটা বাট্টার শর্ত তারা দেয় বা একটা বাট্টার অফার তারা দেয়, কিভাবে দেয়? তারা একটা পরিমাণ নির্ধারণ করে দেয় যে আপনার এখান থেকে এত টাকা ক্রয় করা লাগবে। স্বপ্নে কিন্তু এই কাজটা সবচেয়ে বেশি করা হয়। স্বপ্ন, মিনা বাজার, এগুলোতে কিন্তু এই কাজগুলো করা হয়। কি হয়? চাল ডালের ক্ষেত্র, আপনি যদি 1200 টাকার উপরে ক্রয় করেন তাহলে আপনার পণ্যের উপর এত টাকা, এত % ডিসকাউন্ট দেওয়া হবে। একটা ক্রয়ের পরিমাণ নির্ধারণ করে দেয়, এটাকে বলা হচ্ছে পরিমাণ বাট্টা। সবার শেষে কি? মৌসুমী বাট্টা। এই মৌসুমী বাট্টা কিন্তু যেই মৌসুমে হিট সেই মৌসুমে না, যেই মৌসুমে যেই পণ্য হিট সেই মৌসুমে সেই পণ্যের বাট্টা দিবে কেন? সেই মৌসুমে তো সেই পণ্যের দাম বাড়ায় দিবে। তাহলে যেই মৌসুমে পণ্যের দাম
কম বা পণ্যের চাহিদা কম, অফ সিজন যাকে বলা হয়, তখন ওইটার বাট্টা দেওয়া হয় বা ডিসকাউন্ট দেওয়া হয়। সবাই মনে রাখবে শীতকালে সবচেয়ে বেশি ডিসকাউন্ট কোন জিনিসে পাওয়া যায় জানো? এসিতে। শীতকালে এসি পণ্যের উপর অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, কারণ তখন এটা অফ সিজন। শীতকালে তো কেউ আসলে প্রয়োজন পড়ে না এসি কেনার, বা এসি কেন কিনবে? তখন কোম্পানিগুলো করে কি, এই এসি গুলোর বিক্রয় যাতে নেগেটিভে না চলে যায় বা ঋণাত্মকে না চলে যায়, অ্যাটলিস্ট সর্বনিম্ন বিক্রিটা হয়, এটার জন্য তারা বাট্টা বা ডিসকাউন্ট দিয়ে থাকে যে তুমি যদি এসি যদি শীতকালে কেনো তাহলে 20% বা 25% তুমি ডিসকাউন্ট পাবা টাকার উপর। সবাই কি 4টা বাট্টা এবং তার কৌশল, 4টা ডিসকাউন্ট ও তার কৌশলের উপর ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি পরের টপিকে চলে আসি। হ্যাঁ, এই দেখো, রিবেট বা নগদ ছাড়। রিবেট বা নগদ ছাড়ের কাজ কি আসলে? তালিকা মূল্যের চেয়ে, তালিকা মূল্য মানে তুমি যে ওই যে মূল্য নির্ধারণ করেছিলে ওটাকেই কিন্তু তালিকা মূল্য বলে, তুমি মূল্যটাকে তালিকাবদ্ধ করেছো, মূল্যের চেয়ে কিছুটা কম মূল্যে বিক্রয় করা হলে তাকে নগদ মূল্য ছাড় বা রিবেট বলা হয়। আমরা এতক্ষণ যেগুলো পড়েছি সেগুলো কিন্তু বিভিন্ন কৌশল, এটার কারণেই কিন্তু আমরা বিভিন্ন নগদ ছাড় দিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো নগদ রিবেট আমরা আসলে কি কি কারণে দিয়ে থাকি? যে সকল কারণে নগদ ছাড় দেওয়া হয় তা হচ্ছে, সবার প্রথমে যদি এককালীন পণ্যগুলো ক্রয় করা হয়। এককালীন পণ্য কোন পণ্য মনে আছে? শিল্প পণ্য। সবাই কিন্তু শিল্প পণ্য বা শিল্প বাজারে এককালীন পণ্য কিনা হয়, মানে তারা অনেক বড় কোনো যন্ত্র বা মেশিন ক্রয় করে অনেক বড় একটা সময়ের জন্য। এককালীন পণ্য ক্রয়ের ক্ষেত্রে নগদ ছাড় দেওয়া হয়। নগদ মূল্য অনেক বেশি পণ্য ক্রয়, মানে নগদে তারা যদি অনেক বেশি বেশি পণ্য কিনে তখন তাদের কিছু সুবিধার জন্য নগদ ছাড় দেওয়া হয়, কারণ বাকির চেয়ে কিন্তু নগদে মূল্য পণ্য কিনা বিক্রেতার জন্য খুবই ভালো। তো এর জন্য মানুষকে নগদে পণ্য কেনার জন্য উৎসাহিত করতে তারা এই কাজটা করে থাকে। ব্যবসা গুটানোর উদ্দেশ্যে, হ্যাঁ, খুবই বাজে একটা উদ্দেশ্য এটা, যখন তোমার ব্যবসা আসলে লসের দিকে এবং তোমাকে যে কোনো ভাবেই হোক এই পণ্য যা আছে হাতে বা গুদামে যা অবশিষ্ট সমাপনী মজুদগুলো রয়ে গিয়েছে সেগুলো সব বিক্রি করার ব্যবস্থা করতে হবে, এটাকে বলা হচ্ছে ব্যবসা গুটানোর উদ্দেশ্যে। ঈদ, পূজা, নববর্ষ, বিজয়, স্বাধীনতা দিবস, বিভিন্ন উপলক্ষ উদ্দেশ্যে ব্যবসার বর্ষ পূর্তি উপলক্ষে, ব্যবসার বর্ষপূর্তি মানে হচ্ছে তোমার ধরো ব্যবসায় বছর পূর্তি হয়েছে, এটা কিন্তু একটা উৎসবের দিন প্রত্যেকটা কোম্পানির জন্য, তখন কিন্তু তারা এই ধরনের বিভিন্ন নগদ ছাড় বা সেল বা রিবেটের চিন্তা করে থাকে। গোদাম খালি করার উদ্দেশ্যে মানে হচ্ছে তোমার গোদামে অনেক মজুত পণ্য হয়ে গিয়েছে যেটা কিনা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই তোমার গুদামজাত করছো যে তুমি যে পণ্যগুলো, সেটা একটা ভারসাম্য রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, বেশি পণ্য গুদামজাত করা যাবে না, মেয়াদের পর সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে গোদাম খালি করার জন্য, বিক্রয় বৃদ্ধি করার জন্য, অতিরিক্ত যাতে আরো পরিমাণের তুমি বিক্রি করতে পারো, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, যাতে তোমার প্রতিযোগীদের সাথে, প্রতিযোগীর দামের সাথে তুমি টেক্কা দিতে পারো। অনেক সময় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তুমি কিন্তু পণ্যের দাম কমিয়ে দাও, তখন হয় কি মানুষ আসলে কম দামে, মানে একটু দাম কম পেলে পণ্যটার প্রতি আকৃষ্ট বেশি হয়, পণ্যটা কিনতে বেশি পছন্দ করে। এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিযোগিতায় টিকে থাকার উদ্দেশ্যে। সবার শেষে নতুন শাখা বা নতুন শোরুম উদ্বোধনের সময়, তখন কি মানুষ যাতে নতুন শাখা, নতুন শোরুম পণ্যটির কে চিনতে পারে, এদেরকে চিনতে পারে, জানতে পারে, সেটার জন্য বা ক্রেতাদেরকে, বাজারকে আকৃষ্ট করার জন্য নতুন শাখা বা শোরুম উদ্বোধনের সময়ও নগদ ছাড় প্রদান করা হয়। সবাই কি ক্লিয়ার এই বিষয়গুলোতে? হ্যাঁ, তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, যেটা কিনা একটু তোমাদের দ্বিতীয় পত্রের জন্য একটু কঠিন ছিল, বেশি কঠিন না এটা, সবাই যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো। কালকে মঙ্গলবার আমাদের মার্কেটিং এর লাস্ট ক্লাস হবে, কারণ কালকে সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টারটা শেষ করে দিব, এবং ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে তোমরা সাজেশন পেয়ে যাবে। স্লাইড এবং লেকচার শিট কিন্তু অলরেডি আপলোড দেওয়া হচ্ছে, কিছু কিছু ভুলের জন্য কিছু কিছু বোধহয় ঠিক করা হচ্ছে, আবার আপলোড দিচ্ছি।
ওটা তোমরা টেনশন নিও না, 2-1 দিনের মধ্যে সব ঠিক করা হয়ে যাবে। সবাই পড়াশোনা মনোযোগ দাও, এইচএসসির আর বেশি দিন বাকি নেই। আসসালামু আলাইকুম।